বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের সামনে হাজির হয়েছি অষ্টম শ্রেণীর সাধারণ বিজ্ঞান নিয়ে। তো আজকে তোমাদের সামনে আমরা সাধারণ বিজ্ঞানের ষষ্ঠ অধ্যায়ে পরমাণুর গঠন নিয়ে আলোচনা করব। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় কি যেন? আলোচনার বিষয় হচ্ছে পরমাণুর গঠন। তো আমরা জানি প্রত্যেকটি পদার্থে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে গঠিত। তো ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলো আমরা প্রথম অবস্থায় আমরা বলেছিলাম যে ক্ষুদ্র ক্ষুদ্র কণাসমূহের নাম হচ্ছে অণু। আর অণুকে যদি আমরা আরও ভাঙি বা বিশ্লেষণ করি তাহলে যে জিনিসটা পাওয়া যায় সেটা কি? পরমাণু। তো এটা আমাদের জানা। এবার পরমাণু কিভাবে গঠিত সেটা নিয়ে আমরা জানতে চাই। পরমাণুকে যদি আরও ভাঙা যায় বা বিশ্লেষণ করা যায় তাহলে সেখানে তিনটি মৌলিক কণিকা পাওয়া যায়। তো তিনটি মৌলিক কণিকার নাম তোমরা সবাই জানো, তারপরও আরেকটু মনে রাখার জন্য যারা একটু কম সক্রিয় স্টুডেন্ট তারা অনেক সময় এটা মনে রাখতে চায় না। তো এটার জন্য আমি একটা টেকনিক বা কৌশল আলোচনা করতে চাই তোমাদের সাথে। সেটা হচ্ছে, তা আমরা যদি পরমাণুর তিনটি নামও মনে রাখতে চাই তো তাহলে আমরা তিনটি নাম মনে রাখার জন্য এটা কি? এটা হচ্ছে কলম, একটা পেন, কলম। তো আমরা যদি PEN, পেন, তো পেন মানে কি? আমরা পেন, সবার হাতে পেন থাকে, কলম থাকে। ধরো আমি তোমাদের টেকনিক বলি, যদি Pকে আমরা প্রোটন চিন্তা করি, প্রোটন, তার মানে আমরা ধরো মনে রাখার জন্য পরমাণু তিনটি মৌলিক কণিকা তোমার হাতেই আছে, প্রোটন। ধরো ই সমান সমান আমরা আলোচনা করলাম ইলেকট্রন, তাহলে ইলেকট্রন। আচ্ছা, আর আরেকটা হচ্ছে কি যেন? নিউটন। তাহলে আমরা এই নিউটন, ইলেকট্রন এবং প্রোটন, এই তিনটি মৌলিক কণিকা এখন আমরা সহজে মনে রাখতে পারবো। তার মানে পরমাণুর যে তিনটি মৌলিক কণিকা সেটা তোমার হাতের মধ্যে আছে। কোথায় আছে? ধরো আমি পেন, পেন মানে কলম, আমরা সেটা জানি, পেন, পেন মনে রাখবা তোমরা, পেন, পেন মানে কলম। তো পেনের পিতে প্রোটন চিন্তা করো, প্রোটন, আর একটা ইতে কি? ইলেকট্রন, আর এনতে নিউটন। তাহলে পরমাণুর যে তিনটি মৌলিক কণিকা সেই তিনটি মৌলিক কণিকার নাম মনে রাখতে খুব সহজ হবে তোমাদেরকে। একটি নাম হচ্ছে কি? প্রোটন, আর একটি ইলেকট্রন, আর একটি হচ্ছে নিউটন। তো এবার আসি আমরা পরমাণুতে তাহলে তিনটি মৌলিক কণিকা থাকে সেটা আমরা এখান থেকে জানতে পারলাম। তো তিনটি মৌলিক কণিকা কে কোন অবস্থায় কিভাবে থাকে সেটা একটু আমাদের জানা দরকার। কে কোন অবস্থায় কিভাবে থাকে একটু খেয়াল করি। তাহলে কে কোন অবস্থায় কিভাবে থাকে, তাহলে আমাদের কথা কিন্তু এখানে কয়েকটা, মানে ইলেকট্রন কোন অবস্থায় থাকে, কিভাবে থাকে, প্রোটন কোন অবস্থায় থাকে, কিভাবে থাকে, নিউটন কোন অবস্থায় থাকে, কিভাবে থাকে, সেটা নিয়ে আমি একটু কথা বলতে যাচ্ছি। তো প্রথমে আমরা জানতে চাচ্ছি যে প্রথম শুরুতেই প্রোটনের কথা বলছিলাম। প্রোটন, প্রোটন থাকে কোথায়? প্রোটন হচ্ছে, এটা যদি আমরা একটা চিত্রে দেখতে পাচ্ছি, এটা যদি আমরা একটা পরমাণু চিন্তা করি, ধরো চিত্র, এইটা একটা পরমাণু। তো এই পরমাণুটার ভিতরে তাহলে তিনটা মৌলিক কণিকা আছে। কি আছে? প্রোটন আছে, ইলেকট্রন আছে, নিউট্রন আছে। তো প্রোটন থাকে হচ্ছে পরমাণুর কেন্দ্রে, এই যে একটা পরমাণু এখানে কেন্দ্র দেখতে পাচ্ছি আমরা, কেন্দ্র। তো এখানে প্রোটন থাকে। প্রোটনগুলো কোথায় থাকে? পরমাণু কেন্দ্রে থাকে। কিভাবে থাকে? এটা কোনো বিন্যস্ত না, থাকে মোটামুটি এরা একত্রিতভাবে থাকে। কিন্তু প্রোটন কেন্দ্রে একাকী থাকে না, প্রোটনের সাথে, এই প্রোটনের সাথে আরেকজন থাকে। কে থাকে? নিউটন থাকে। এই নিউটনও এই কেন্দ্রে কিভাবে থাকে? একসাথে, অর্থাৎ আমরা প্রোটন এবং নিউটন একসাথে থাকে। তাহলে আমরা প্রোটন এবং নিউটন, তাহলে বুঝতে পারি আমরা পরমাণু কেন্দ্রে থাকে। তাহলে আমরা এখন আলোচনায় আসতেছি, পরমাণুর কেন্দ্রে কি থাকে? প্রোটন থাকে আর যোগ নিউটন। প্রোটন থাকে আর কি থাকে? নিউটন থাকে। তার মানে আমরা এখানে পরিষ্কার বুঝতেছি যে পরমাণুর কেন্দ্রে থাকে প্রোটন এবং নিউটন একত্রে। যোগ দেওয়ার অর্থ হচ্ছে একত্রে। তাহলে প্রোটন এবং নিউটন। তাহলে আমরা মাঝখানে ধরো আমরা লিখছিলাম PEN, এই ইটা থাকে না কেন্দ্রে, থাকে কে? প্রোটন আর নিউটন থাকে কোথায়? পরমাণুর কেন্দ্রে থাকে। তাহলে পরমাণুর কেন্দ্রে থাকে প্রোটন এবং নিউটন। তাহলে দুইটা তো আমরা কোথায় থাকে জানতেই পারলাম। তাহলে মানে কে কোন অবস্থায় বলছিলাম, তাহলে আমরা কি অবস্থায় থাকে? স্থির অবস্থায় থাকে। তাহলে প্রোটন এবং নিউটন এরা স্থির অবস্থায় থাকে। এবং কোথায় থাকে? কিভাবে থাকে? স্থির অবস্থায় থাকে। কোথায় থাকে? পরমাণু কেন্দ্র থাকে, এই কেন্দ্র।
এই কেন্দ্রে একটি নাম আছে, আমরা আসতেছি ধারাবাহিকভাবে, এটার নাম হচ্ছে নিউক্লিয়াস। তো যাক, আমরা কেন্দ্রে দেখলে পাইলাম যে পরমাণু কেন্দ্রেতে কি থাকে, প্রোটন থাকে, নিউট্রন থাকে। প্রোটন এবং নিউট্রন একত্রে থাকে। কিভাবে থাকে? তোরা একত্রে মানে আবদ্ধ অবস্থায় থাকে, মানে একসাথে থাকে আর কি। এরপর আমরা ইলেকট্রন কোথায় থাকে? ইলেকট্রন সমূহ তার কক্ষপথ দিয়ে এরকমভাবে ঘোরাঘুরি করে, ছোটাছুটি করে, এক সর্বদা। তাহলে কীভাবে, কোন অবস্থায় থাকে ইলেকট্রন? ইলেকট্রনগুলো আমরা বুঝতে পারতেছি, ইলেকট্রনগুলো ঘূর্ণায়মান অবস্থা, অর্থাৎ সারাক্ষণ এভাবে ঘুরে ঘুরে ঘুরে। এরপর কিভাবে ঘুরে, কোন অবস্থায় ঘুরে, সেটা আমরা পরবর্তী ক্লাসে আরও জানতে পারবো। প্রথম অবস্থায় আমরা অবস্থানগুলো জানতে চাচ্ছি, যে পরমাণুর যে 3টি মৌলিক কণিকা, সেই মৌলিক কণিকাসমূহ কিভাবে কোন অবস্থায় অবস্থান করতেছে সেটা আমরা জানতে। তাহলে ইলেকট্রন কিভাবে থাকে? ইলেকট্রন থাকে ঘূর্ণায়মান অবস্থায়, অর্থাৎ অস্থিতিশীল, সর্বদা ঘূর্ণনশীল বা ঘূর্ণায়মান আছে ইলেকট্রনসমূহ। এই ইলেকট্রন ঘূর্ণায়মান। আর কি থাকে? প্রোটন এবং নিউট্রন কোথায় থাকে? পরমাণু কেন্দ্রে থাকে। কি অবস্থা থাকে? তারা একসাথে দলবদ্ধভাবে থাকে, একটার সাথে মিশে থাকে এবং স্থিতিশীল থাকে। তাহলে আমরা বুঝতে পারলাম যে পরমাণুর প্রোটন এবং নিউট্রন থাকে পরমাণুর কেন্দ্রে, এবং ইলেকট্রনটা থাকে চতুর্দিকে সর্বদা ঘূর্ণায়মান। এবার আমরা পরবর্তী কথায় আসতেছি। আমরা এই যে পরমাণুর কেন্দ্রে একটু আগে আমরা বললাম যে কোথায় থাকে? প্রোটন থাকে, আর কি থাকে? নিউট্রন থাকে। কোথায় থাকে? কেন্দ্রে থাকে। এই দুইজন একত্রে থাকলে, এই দুইটাকে একত্রে আমরা ভর সংখ্যা আমরা চিন্তা করি পারি। ভর মানে এম কেন লিখতেছি? এম মানে ম্যাস, মানে ভর, MASS। এই ম্যাস মানে কি? ভর। তাহলে আমরা এই ভর একত্রে থাকে কোথায়? তার মানে পরমাণুর সমস্ত ভর কোন জায়গায় অবস্থান করে? কেন্দ্রে। তাহলে আমরা পরমাণুর সমস্ত ভর যদি কেন্দ্রে অবস্থান করে, তাহলে আমরা একত্রে বুঝলাম যে ভর মানে কি বুঝতে পারি। এখন যদি আমরা এখন বলি যে আচ্ছা পরমাণুর ভর আমরা কিভাবে নির্ণয় করব, তার মানে ওই পরমাণুটা যদি প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা জানা থাকে, দুইটা যোগ করে পরমাণুর ভর সংখ্যা বের করতে পারবো। পরিষ্কার। আরেকটি তথ্য তোমাদের জানা দরকার, সেটা হচ্ছে একটি পরমাণুতে যতগুলো প্রোটন সংখ্যা থাকে ততগুলো ইলেকট্রন সংখ্যা থাকে। তার মানে আমরা এই কথা বলতে পারি, প্রোটন সংখ্যা যতগুলো, ইলেকট্রন ততগুলো। P = E। তো আমরা এই কথাগুলো আসলে আমাদের মনে রাখার একটা থিওরি। তো বেসিক বলতে, এটা যদি তুমি মনে রাখতে পারো, তুমি সহজে এইগুলো হিসাব করতে পারবা। P + N = M, এটা যে এভাবে লিখবো তা নয়, আমরা লিখবো প্রোটন প্লাস নিউট্রন ইকুয়াল ভর সংখ্যা। তো আমরা এই কথাগুলোকে সহজে, যেহেতু তুমি পেন মনে রাখতেছো, তাহলে পেন মনে রাখলে পেন দিয়ে সবগুলো বোঝানোর স্বার্থে তোমার সাথে আমি এগুলো ডিসকাস করতেছি, যাতে তুমি এই বিষয়টা সহজে মনে রাখতে পারো। তারপরে পি মানে হচ্ছে আমরা বুঝলাম প্রোটন, তারপরে কি বুঝলাম? এন মানে আমরা কি বুঝলাম? নিউটন = এম মানে আমরা কি বুঝলাম? ভর। তার মানে প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা একত্রে করলে, যোগ করলে আমরা কি পাওয়া যায়? ভর সংখ্যা পাওয়া যায়। আর ভর কোথায় থাকে? পরমাণুর কেন্দ্রে থাকে। এরপরে একটি পরমাণুর যতগুলো ইলেকট্রন থাকে ততগুলো প্রোটন থাকে। ধরো আমি তোমাকে বললাম যে সোডিয়ামের একটি পরমাণুতে ইলেকট্রন আছে 11টি, তাহলে প্রোটন কয়টি হবে? তো আমরা তো এখানেই পরিষ্কার বুঝতে পারলাম যে ইলেকট্রন এবং প্রোটন সমান। ধর এখানে আবারও বলতেছি তোমাকে মনে রাখার সুবিধার্থে, সোডিয়ামের একটি পরমাণুতে ইলেকট্রন আছে কতটি? ধরো 11টি। তা আমরা এইমাত্র আলোচনা করছি, যেহেতু প্রোটন আর ইলেকট্রন দুটো সমান অবস্থায় থাকে, অর্থাৎ যতগুলো প্রোটন থাকে ততগুলো, তার মানে সোডিয়ামের যেহেতু একটি পরমাণুতে ইলেকট্রন আছে 11টি, সুতরাং আমরা বলতে পারি প্রোটনও আছে 11টি। সুতরাং আমরা বলতে পারি যে কি, সোডিয়ামের প্রোটনও আছে কতটি? প্রোটন আছে 11টি। এটা কিন্তু আমরা, তার মানে বোঝা গেল যে কোনো মৌলের যদি ইলেকট্রন দেওয়া থাকে তাহলে বুঝতে পারবো প্রোটনও একই, কোনো মৌলের যদি প্রোটন দেওয়া থাকে বুঝতে হবে ইলেকট্রনও একই। এখন নিউটন সংখ্যা, এই সংখ্যাটা আমরা কি করতে পারি? এই সংখ্যাটা আসলে আমরা অনেক সময় নির্ণয় করতে
বলবে আমাদেরকে এই নিউটন সংখ্যা নির্ণয় করতে হবে। তো নিউটন সংখ্যার ক্ষেত্রে আমরা একটা ছোট্ট থিওরি এখানে আরেকবার বলে রাখতেছি, সেটা হচ্ছে দেখো নিউটন সংখ্যা সর্বদাই আমরা এখানে বলতে পারি, তাই একটা সম্পর্ক আকার তোমরা লিখে নিতে পারো, পি সমান ই, এটা অল্প আমরা আগেও পড়ছি, পি সমান ই। আর এটাকে প্রায় সমান আমরা বলি, এটাকে প্রায় সমান এন। প্রায় সমান অর্থ হচ্ছে কি, এটা তোমরা আমরা নির্ণয় করব, তবে এটা প্রায় কাছাকাছি হয়, এত বেশি দূরে নয়, প্রায় কাছাকাছি হয়, সেজন্য আমরা প্রায় সমান সম্পর্ক। তাহলে এই সম্পর্ক যদি মনে রাখতে পারি, তাও মোটামুটি আমরা এখানে প্রোটন এবং ইলেকট্রন সংখ্যা তো সর্বদাই সমান, আর নিউটন প্রায় কাছাকাছি হবে। আর কাছাকাছি কত হবে সেটা আমরা নির্ণয় করার জন্য আমরা পরবর্তী কাজে চলে যাচ্ছি। আচ্ছা, এই পর্যায়ে তোমাদের আরেকটি বিষয় জানা জরুরি, কারণ আমরা পরবর্তীতে যখন আমরা এই ধরনের কিছু অঙ্ক করব তখন আমাদের এটা লাগবে। বিশেষ করে আমাদের প্রত্যেকটি মৌলেরই পারমাণবিক সংখ্যা আছে। এই পর্যন্ত আবিষ্কৃত যে 118টি মৌলিক পদার্থ আছে, প্রত্যেকটির নিজ নিজ পারমাণবিক সংখ্যা আছে। তো পারমাণবিক সংখ্যা বলতে আমরা কি বুঝি সেটা একটু আমাদের জানা দরকার। আসলে মূলত আমরা জানি এই পারমাণবিক সংখ্যা, এই পারমাণবিক সংখ্যাটা মূলত কি সংখ্যা? পারমাণবিক সংখ্যাই মূলত হচ্ছে মৌলের প্রোটন সংখ্যা। তাহলে কোনো মৌলের যদি আমরা প্রোটন সংখ্যা জানি, তার মানে বুঝতে হবে তার পারমাণবিক সংখ্যা আমরা জানলাম। তার মানে পারমাণবিক সংখ্যাই হচ্ছে কি সংখ্যা? মৌলের প্রোটন সংখ্যা। নিশ্চয়ই আমরা এই পর্যন্ত বুঝতে পারছি যে কোনো মৌলের পারমাণবিক সংখ্যা কার সমান হয়? ওই মৌলের প্রোটন সংখ্যার সমান হয়। অর্থাৎ যদি কোনো মৌলের পারমাণবিক সংখ্যা দেওয়া থাকে, তাহলে আমরা ধরে নিতে পারি যে ওই মৌলের প্রোটন আছে এতটি, ওই মৌলের পরমাণুতে একটি পরমাণুতে প্রোটন আছে এতটি। আর যদি ওই মৌলের প্রোটন সংখ্যা দেওয়া থাকে, তাহলে বুঝতে হবে ওই মৌলের পারমাণবিক সংখ্যা হচ্ছে তত। এবার আমরা আসি, তোমাদের বইয়ের 50 পৃষ্ঠায় একটি উদাহরণ আছে। উদাহরণটি হচ্ছে, বলা হয়েছে ক নামক একটি মৌল। আচ্ছা, আমি এখানে প্রশ্ন একবার লিখে নিচ্ছি। সেটা হচ্ছে, প্রশ্নে বলা হয়েছে ক নামক একটি মৌলের, সবাই তোমরা বই বের করে প্রশ্নটা দেখে নিতে পারো, যে একটি মৌলের বলা হয়েছে পারমাণবিক সংখ্যা কি দেওয়া আছে? হ্যাঁ, পারমাণবিক সংখ্যা কত যেন? 17। আর একটা জিনিস দেওয়া আছে, সেটা হচ্ছে ভর সংখ্যা, ওই পরমাণুর ভর সংখ্যা, অর্থাৎ ভর সংখ্যা দেওয়া আছে হচ্ছে 35। তো বলতেছে তা যদি হয়, এই এত হলে মৌলটির, কোন মৌল? ওই ক নামক মৌল আর কি, সেই মৌলটির কি কি বের করতে হবে? আমাদের বলছে ইলেকট্রন, তারপরে কি বের করতে হবে? প্রোটন আর নিউটন সংখ্যা। তাহলে আমরা কি বললাম যে ক নাম, মৌলের নাম কি? ক। আসলে ক নামের কোনো মৌল নাই, আসলে মৌলটি আমরা প্রতীকী অর্থে ক বোঝানো হয়েছে। এখানে আমরা তোমরা যখন পারমাণবিক সংখ্যা মুখস্থ করবে মৌলের, তখন ক নামের মৌলটি কী ছিল জানতে পারবে। আমি তোমাদের বলে দিচ্ছি, এখানে ক নামের মৌলটি ছিল মূলত ক্লোরিন, কারণ আমরা জানি এই ক্লোরিন মৌলটির হচ্ছে পারমাণবিক সংখ্যা 17। এই যে পারমাণবিক সংখ্যা 17, এই মৌলটি আমরা ক্লোরিন, এটা আমাদের পারমাণবিক সংখ্যা মুখস্থ করলে তোমরা জানতে পারবে। তো প্রথমে আমরা জানি, এখানে আমরা সেই প্রশ্নটার সমাধান খুঁজি। তো প্রথমে আমাদের যে জিনিসটা জানা আছে, কি জানা আছে? আমরা জানি যে পারমাণবিক সংখ্যা মানেই হচ্ছে কি সংখ্যা? প্রোটন সংখ্যা। তাহলে আমরা সেই জিনিসটা এখানে লিখতেছি, কি লিখতেছি? পারমাণবিক সংখ্যা সমান সমান কি সংখ্যা? প্রোটন সংখ্যা। তার মানে আমরা কিন্তু এই কথা বলতে পারতাম, কি বলতাম? প্রোটন সংখ্যা সমান সমান পারমাণবিক সংখ্যা। তাহলে এখন আমরা অসুবিধে কি? লিখলে অসুবিধে কি? এক ঘোরায় লিখতেছি, তার মানে হচ্ছে প্রোটন সংখ্যা মানেই হচ্ছে কি সংখ্যা? পারমাণবিক সংখ্যা। তাহলে আমরা এটা লিখে নিলাম, প্রোটন সংখ্যা মানেই হচ্ছে পারমাণবিক সংখ্যা। বা পারমাণবিক সংখ্যা কত ছিল? দেখতে পাচ্ছ এখানে পারমাণবিক সংখ্যা ছিল কত? 17। তার মানে আমাদের পারমাণবিক সংখ্যা 17। সুতরাং আমরা কি পেলাম? কোন মৌলের? ক নামক মৌলের, মানে কি? ক্লোরিনের প্রোটন সংখ্যা কি? প্রোটনকে পি দিয়ে প্রকাশ করলাম, পি সমান 17। সুতরাং ক নামক, তোমরা এখানে ক নামকই লেখো, আর যদি লিখতে চাও ক্লোরিন, যাদের জানা আছে অসুবিধা নেই, ক নামক লিখলেও তোমাদের সঠিক হবে, অথবা মৌলটি ক্লোরিন যদি লিখে নাও তাও সঠিক হবে। তাহলে ক নামক মৌলটির প্রোটন সংখ্যা কত হয়েছে যেন? 17। তাহলে আমরা একটাই পেয়ে গেলাম, কি? প্রোটন সংখ্যা যে পেয়ে গেলাম। তাহলে আমরা প্রোটন পেয়ে গেছি, কি লাগবে এবার? ইলেকট্রন বের করি, ঠিক আছে। আবার
আমরা কিন্তু পূর্ব পৃষ্ঠায় আলোচনা অলরেডি করেছি। কি আলোচনা করেছি? বলছিলাম যে পি সমান সমান ই, মনে আছে কি না? পি ইকুয়াল ই আমি কিন্তু পূর্বে আলোচনা করেছি, অর্থাৎ যতগুলো প্রোটন সংখ্যা থাকে ততগুলো ইলেকট্রন সংখ্যা থাকে। তাহলে আমরা এখানে বলতে পারি যে ইলেকট্রন সংখ্যা সমান সমান, অর্থাৎ ইলেকট্রন সংখ্যা যতগুলো সমান সমান প্রোটন সংখ্যা। তাহলে আমরা এখানে প্রোটন সংখ্যা তো পেয়েই গেছি, সুতরাং এই কথা বলতে পারি ইলেকট্রন সংখ্যা কতগুলো? ইলেকট্রন সংখ্যা হচ্ছে প্রোটন সংখ্যা কত? 17। তার মানে ইলেকট্রন 17, ওই যে পি সমান ই তত্ত্বে। তার মানে আমরা পাইলাম যে ক নামক মৌলের ইলেকট্রন হচ্ছে 17টি। আচ্ছা, এবার তাহলে ইলেকট্রনও বের করে ফেললাম। এবার আমাদের বাদ আছে কি? নিউটন সংখ্যা। তো ঠিক আছে, চলো নিউটন সংখ্যা বের করি। আমরা পূর্ব পৃষ্ঠায় তোমাদের একটি আলোচনা দেখিয়েছিলাম, তখন আলোচনায় বলছিলাম পি প্লাস এন ইকুয়াল এম। আবারও আলোচনায় আসতেছি এম। এমটাকে কি বলছিলাম যেন আমরা? ভর বলেছিলাম। পিটাকে কি বলেছিলাম যেন আমরা? প্রোটন বলেছিলাম। এনটাকে আমরা কি বলছিলাম যেন? নিউটন বলেছিলাম। বাস, তাহলে আমরা এখানে এই কথা বলতে পারি। আবার আমরা জানি কি জানি যেন? প্রোটন সংখ্যা, অর্থাৎ প্রোটন সংখ্যা প্লাস নিউটন সংখ্যা সমান সমান কি লিখবে যেন? ভর সংখ্যা। তার মানে আমাদের এখানে এই তত্ত্বটা আমি আগে সংক্ষিপ্ত আকারে পেন লিখে এটা লিখেছিলাম। প্রোটন সংখ্যা প্লাস নিউটন সংখ্যা ইকুয়াল ভর সংখ্যা। ওই যে পি প্লাস এন ইকুয়াল ম্যাস এম, ভর সংখ্যা। তার মানে পেনের কি করছিলাম আমরা? পেন লিখে ইটা উঠাই দিয়ে এনে প্লাস দিয়েছিলাম। তাহলে কি ভর? ভর কোথায় থাকে? নিউক্লিয়াসে থাকে। কোথায়? পরমাণু নিউক্লিয়াসে। আচ্ছা, তার মানে আমরা এই কথা বলতে পারি নিউটন সংখ্যা সমান সমান ভর সংখ্যা মাইনাস এই প্রোটন সংখ্যা ওই পাশে গেল। ধরো এখানে আমরা ওইটাকে এই পাশে নিয়ে যেতেছি, তাহলে কি মাইনাস হবে না? অবশ্যই প্রোটন সংখ্যার আগে কিছু নেই মানে মাইনাস সংখ্যা হবে। তার মানে আমরা বলতে পারি প্রোটন সংখ্যা। তো আমরা ঠিক আছে নিউটন সংখ্যা তাহলে এখানে নির্ণয় হয়ে যাবে এখনই। নিউটন সংখ্যা সমান সমান, আচ্ছা ভর সংখ্যা আমাদের প্রশ্নে দেওয়া ছিল কত? 35 প্রশ্নে। তো দেওয়া জিনিস তো আমরা এখান থেকে নিতেই পারি। আর প্রোটন সংখ্যা আমরা আগে বের করছি কত? 17। তার মানে আমরা যদি 35 থেকে 17 বাদ দিই কত হয়? 18, তাই তো? 18। তার মানে আমাদের নিউটন সংখ্যা কত হলো? সুতরাং আমরা পাইলাম, এখানে লিখে নেই, সুতরাং আমরা নিউটন সংখ্যা পাইলাম হচ্ছে কত? 18। তাহলে ক নামক মৌলটির, আমরা কি পেলাম? ক নামক মৌলটির নিউটন সংখ্যা 18। নিশ্চয়ই আমরা এইভাবে আরও অনেকগুলো যদি দিয়ে থাকি তাহলে নিশ্চয়ই তোমরা বের করতে পারবে। মৌল কত? নিউটন সংখ্যা 18। তাহলে আমাদের কি কি চাওয়া হয়েছিল? ইলেকট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা, নিউটন সংখ্যা। তাহলে আমরা ইলেকট্রন সংখ্যা বের করেছি, প্রোটন সংখ্যা বের করেছি, নিউটন সংখ্যাও বের করতে পারলাম। তাহলে আমরা মূলত আরেকবার বলতেছি যে আমাদের মনে রাখার সুবিধার্থে আমরা পেন মনে রাখবো। পেন হচ্ছে কলম, এই কলমের হচ্ছে 3টি লেটারে আমরা 3টা মৌলিক কণিকার নাম সহজে মনে রাখতে পারবো। পিতে কি বলছি আমরা? পিতে আমরা বলেছি প্রোটন। ইতে কি বলছি আমরা? ইলেকট্রন। এনতে আমরা কি বলছি? আমরা নিউটন। আরও কিছু সম্পর্ক লিখছি, সেটা হচ্ছে কি? আমরা পি, এই পি যোগ এন, মাঝখান থেকে ই কাটা, এন সমান সমান এম, মানে ভর। প্রোটন এবং নিউটন সমান সমান ভর সংখ্যা। তার আর একটা সম্পর্ক লিখেছি, সেটা কি? পি ইকুয়াল ই, অর্থাৎ যতগুলো প্রোটন ততগুলো ইলেকট্রন। সুতরাং তোমরা যদি এভাবে তোমরা মনে রাখতে চাও, খুব সহজেই পরমাণুর 3টি মৌলিক কণিকা সহজে মনে রাখতে পারবে এবং এ সংক্রান্ত যে সমস্যার সমাধানগুলো আছে সেগুলো সহজে করতে পারবে। আশা করি বুঝতে পেরেছ। তারপরে যদি সমস্যা হয় তোমরা কমেন্ট বক্সে জানাবে। ধন্যবাদ সবাইকে, ভালো থেকো, আল্লাহ হাফেজ।